বলেন, এটা পার্মানেন্ট কিছু না, এটা ওহি নয়, এটা যে কোনো মুহূর্তে সময়ের বিবর্তনে পরিবর্তন করার দরকার। যে বিষয়টি আমরা করেছিলাম ইতিপূর্বে আওয়ামী লীগই করেছিল, এখন সেই আওয়ামী লীগই মনে করছে যে এই জিনিসটি সময়ের পরিবর্তনের প্রেক্ষাপটে রিনোভেট করা দরকার এবং আমাদের সম্মানিত বিরোধী দলের সাহায্য দরকার। আমরা সেই সাহায্যটাই চাচ্ছি আপনার মাধ্যমে। আপনি বিফোর আই ফরগেট, আমি একটা করে আপনার কথাগুলি আমি বলছি। প্রথম কথা যেটা আপনি বললেন সেটা হলো তত্ত্বাবধায়ক সরকার ডক্টর কামাল হোসেন যা বলেছেন যে আমরা কোনোদিন বুঝি নাই যে প্রশাসনকে দলীয়করণ করা যেতে পারে। সেটি ৭২-এ যখন সংবিধান করেন। এটা শুধু ৭২-৭৩ বা আজকের জিনিস না, এটার ব্যাপারটা কি আমি সবসময় বলে আসছি যে ডেমোক্রেসির সাথে গুড গভর্নেন্স এবং গুড মোরালস লাগবে। আপনি পৃথিবীর হাজার লুপহোল বন্ধ করে দিন, যেই খারাপ লোক যদি আসতে চায় এবং এটাকে ম্যানিপুলেট করতে চায় তিনি করবেন। জাতীয় সরকার নামে করবেন, ন্যাশনাল কনসেনসাস গভর্নমেন্ট নামে করবেন, ঐক্যমতের সরকার নামে করবেন, হি উইল পিক আপ নেমস। এটা ডিপেন্ড করে কাকে আপনি নিয়ে আসবেন। ডেমোক্রেসি বা কনস্টিটিউশন যখন লেখা হয় তখন এটাই মাথায় রাখা হয় যে আমরা ডেমোক্রেটিক, এই মাইন্ডসেট দিয়ে যে আত্মসংযম, আত্মশুদ্ধি, সমালোচনা নেবার মতো ক্ষমতা আমার আছে এবং আমি বিরোধী দল হতে পারি। যখনই আমি এটার আশপাশে চিন্তা করব তখনই আল পিক আপ আইডিয়াস। আমি নির্বাচন কমিশনকে মেলাইন করার চেষ্টা করব, আমি জাজেস আমার পছন্দ মতো বানাবো ডিএনএ টেস্ট করে, আমি ব্যুরোক্র্যাট আমার পছন্দ মতো বানাবো, যাতে প্রত্যেকটা সিস্টেমকে আমি আমার মতো করে করতে পারি। ওকে, যে কারণে দেখছেন এখন আওয়ামী লীগের সাথে একটা কোইন্সিডেন্স হয়ে গিয়েছে। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের উকিল হওয়ার কথা, কিন্তু মামলা হেরে কত খুশি, যুগান্তকারী স্টেটমেন্ট, বিকজ প্রত্যেকেই বেসিক্যালি দেখা যাচ্ছে যে সরকারের কাজ করছে। সুতরাং আপনি আজকেও করেন, আপনি যতই লুপহোলস রেডি করেন, কোনো লাভ নেই। দ্য গভর্নমেন্ট অফ দ্য ডে যদি ডেমোক্রেটিক না হয় তাহলে আপনি কোনোভাবে এটাকে থামাতে পারবেন না বা ঠেকাতে পারবেন না। দ্বিতীয় কথা, রনি ভাই আপনি মাইন্ড করবেন না, আপনার সাথে আমার মানে আউট অফ মানে সব জায়গাতে, এখানে অনুষ্ঠান, এখানে আপনার সাথে আমার অত্যন্ত একজন বন্ধুসুলভ সম্পর্ক। আমার আওয়ামী লীগ সরকারের কাছ থেকে 1/11-এর ঘটনা শুনতে ভালো লাগে না, বিকজ আওয়ামী লীগের যারা যারা ফিজিক্যালি অ্যাসল্ট হয়েছে, মহিউদ্দিন খান আলমগীর আপনি অস্বীকার করবেন, শেখ সেলিম সাহেব, জলিল সাহেব এবং আপনাদের সাজেদা চৌধুরী সাহেব যে বলে, সাজেদা চৌধুরী সিনিয়র নেত্রী, উনি বলেছেন যে তিনি বলেছেন যে প্রধানমন্ত্রীকে নাকি জেলখানাতে ২০ পানে হত্যা করার চেষ্টা হচ্ছিল, বলেননি? বলেছেন। বিচার হয় না কেন? সেটা তো 1/11 ছিল, এখন তো আপনারা ক্ষমতায়। একটা হাবিলদারের চাকরি খেয়েছে মাননীয় প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ সরকার, একটা হাবিলদারের চাকরি খেয়েছে? একটা হাবিলদারের চাকরি যায়নি। বরং কি হয়েছে? বরং এই 4 নেতা মহিউদ্দিন খান আলমগীর, শেখ সেলিম, জলিল সাহেব, তারা পার্লামেন্টের রিপিটেড ফ্যাশনে বলেছে বিচার হওয়া উচিত, বিচার হওয়া উচিত। কোনো বিচার হয়নি 1/11-এ। প্লাস প্রাইস পোস্টিং হয়েছে, যারা 1/11-এর নায়ক ছিল তারা বিভিন্ন দেশে অ্যাম্বাসেডর হয়ে গিয়েছে, বিগ পোস্ট। কোথায়? কিছুই তো হয়নি। তো সুতরাং এখন যদি এই কথা আসে যে 1/11 কিভাবে হবে না হবে, কিভাবে ঠেকানো যাবে, এদের শিক্ষা হয়নি, সবচেয়ে বড় শিক্ষা তো স্যাংশন দেওয়া উচিত ছিল, তাই তো কিছু হয়নি, কারোই তো কিছু হয়নি। বড় বড় প্রেসিডিয়ামের সদস্যরা পার্লামেন্টে দাঁড়িয়ে মানে লজ্জায় তারা বলতে পারেনি তাদের উপরে কি অত্যাচার করা হয়েছে। কোথায়? একটা হাবিলদারের তো চাকরি যায়নি। সুতরাং 1/11 নিয়ে কথা বলার দরকার নেই। এটা বেসিক্যালি আমাদের রাজনৈতিক অ্যানালাইসিস, যেটা আওয়ামী লীগ আন্ডারস্ট্যান্ডস যে 2.5 বছরে বিডিআর পিলখানা থেকে আরম্ভ করে শেয়ার মার্কেট থেকে আরম্ভ করে, শেয়ার মার্কেট বলতেই আমার একটা কথা মনে পড়ে যায় যে এই যে মাইন্ডসেট, গণতান্ত্রিক মাইন্ডসেট, যেটা যে আমি আপনার বিরুদ্ধে কথা শুনবো। আপনি আমার পার্লামেন্টের বক্তব্য শুনেছেন, জিলুর ভাই আপনিও শুনেছেন, আমি শেয়ার মার্কেট নিয়ে কথা বলেছি, যেটা লক্ষ লক্ষ মানুষের জীবনের কথা। কি হয়েছে? আমার নামে যে আমি কাগজ নিয়ে আসছি, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, জাতীয় রাজস্ব বোর্ড প্রত্যেকটা ব্যাংকে পাঠিয়েছে আমার কোথায় কোন সম্পত্তি আছে। This is the mindset. I am a young politician trying to make up a mark. সেখানে আমি সত্যি কথা বলেছি, তাই আমার বিরুদ্ধে ইনভেস্টিগেশন। এই মাইন্ডসেট নিয়ে আপনি কতদূর আগাবেন? অথচ বড় বড় দরবেশ বা তাদের মুরিদরা, তাদের ব্যাংক স্টেটমেন্ট কিন্তু চাওয়া হয় নাই। এনিওয়েজ, আই গো ব্যাক। তো যা বলছিলাম, তো আপনার আই এম সরি, আপনার 1/11 সম্পর্কে বলছিলাম। তো 1/11-এ আপনারা যদি একটা স্যাংশন দিয়ে দিতেন, একটা নর্মাল বিচার হতো যে 1/11 যারা করেছে তাদেরকে আমরা হেয় প্রতিপন্ন করছি বা এটা কোনোভাবেই ঠিক হয়নি বা এরকম সিনিয়র রাজনীতিবিদদেরকে অ্যাবিউজ করা উচিত হয়নি। ইন দ্যাট কেস হয়তো আগামীতে 1/11
হলে এরকম একটা কথা থাকতো। আজকে তো সেটা না। আমাদের কাছে মনে হচ্ছে আওয়ামী লীগ সরকার পিলখানা থেকে আরম্ভ করে শেয়ার মার্কেট থেকে আরম্ভ করে জিনিসপত্রের ঊর্ধ্বগতি, এই যে দাম বৃদ্ধি এবং সেখানে লাগামহীন বক্তব্য আমাদের ফারুক খান সাহেবের, এবং আপনাদের দলের মধ্যে তোফায়েল আহমেদ সাহেব ধরে বসছেন আবুল হোসেন সাহেবকে, সুরঞ্জিত সেনগুপ্ত ধরে বসছেন সৈয়দ আশরাফকে, শেখ সেলিম সাহেব শেয়ার মার্কেটের ব্যাপারে ধরে বসছেন। এই যে দলের মধ্যে পলিটিশিয়ানদের হাত থেকে পলিটিক্স ছুটে যাওয়া এবং পলিটিশিয়ানদের দলের যারা সিলেক্টেড টেকনোক্রেট পলিটিশিয়ান যারা, তাদের সাথে যে একটা কোল্ড ওয়ার চলছে, এটাতে আওয়ামী লীগের নীতি নির্ধারকরা অনেকখানি কনফার্ম যে আগামীতে অবস্থান খুব একটা সুবিধা নাও হতে পারে। সেই কারণে একটা সেফটি আনার জন্য পলিটিক্যালি চেষ্টা করছেন। কয়েকদিন আগে পেপারে দেখলাম আমাদের এরশাদ সাহেব নাকি বিরোধী দল হবেন, সেখানে একটা প্যাকেজ হচ্ছে, সিট তাকে দিবেন, এই ধরনের একটা প্ল্যান করা হচ্ছে, যেটা বাংলাদেশে কোনোদিনও সাকসেসফুল হবে না। বাট 111-এর ভয় কিন্তু, তত্ত্বাবধায়ক সরকারের ভয় কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের 111 নিয়ে না, আগামীতে ক্ষমতায় আসা নিয়ে। আপনাকে ধন্যবাদ। অনেকগুলো বিষয় আসছে। আমি প্রথমত যে জিনিসটা বলি, আমাদের দলের মধ্যে সুরঞ্জিত বাবু কথা বলেছেন, তোফায়েল আহমেদ সংসদে দাঁড়িয়ে আবুল হোসেনের বিরুদ্ধে কথা বলেছেন, আমিও বিভিন্ন সময় মিডিয়াতে দুই একজনের বিরুদ্ধে কথাবার্তা বলেছি। আমি মনে করি ব্যারিস্টার আন্দারিফুল রহমান পার্থর মতো একজন লোকের কাছ থেকে আমাদের এই বিষয়ে প্রশংসা পাওয়া উচিত, কেননা এটা একটা গণতান্ত্রিক দল এবং গণতান্ত্রিক দলে আমরা এই কথা বলে এখনো এখানে আছি। যদি এর 1 লক্ষ ভাগের 1 ভাগ কথা বিএনপির কোনো নেতা বলতেন, তার ভাগ্য নাজমুল হুদার মতো অপমানজনক হতো। ফলে এই দিক থেকে, গণতান্ত্রিক দিক থেকে বিবেচনা করলে বিএনপির তুলনায় আওয়ামী লীগ 1000 গুণ ভালো আছে। ফলে ইউ শুড প্রেজ আস, যে আমাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত যেমন এটা গণতান্ত্রিক দলের রাজনীতি আমরা করি। একটা মিনিট জাস্ট এই কথাটা একটু বলি আপনাকে, যদি আপনি পারমিশন দেন। শিওর। অবশ্যই ডেমোক্রেসি প্র্যাকটিস করা আর এম্বারেসিং ইওর ওন পার্টির মধ্যে একটা ফাইন লাইন আছে। আপনার পার্টিকে আপনি দাঁড়িয়ে এম্বারেস করবেন, আর বলি আমি, আর ডেমোক্রেসি প্র্যাকটিস করা, যেই কথাগুলি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বসে বলা যেত, বা যেই কথাগুলিকে, যেমন শেখ সেলিম সাহেব, সুরঞ্জিত সেনগুপ্ত, তোফায়েল আহমেদ সাহেব, তারা ডিসিশন মেকিং বডি, তারা ইচ্ছে করলে অনেক কিছু পরিবর্তন করতে পারে। বাট আপনার বক্তব্যটাতে যদি এরকম হয়, আপনি যদি কালকে আমার ভালো চান এবং ভালো চেয়ে যদি আপনি পাবলিক মিটিংয়ে বলেন দ্যাট পার্থ আই লাভ ইউ সো মাচ, প্লিজ স্টপ ড্রিঙ্কিং, দিস উইল এফেক্ট ইউর হেলথ, তাই না? তো সেটা কিন্তু আমাকে এম্বারেসও করে অ্যাট দ্য সেম টাইম, রাদার দেন আপনি আমাকে ঘরে ডেকে যদি বলেন বাবা তুমি এটা বন্ধ করো, তোমার শরীরের জন্য খারাপ। আই থিঙ্ক দিস মোর লজিক্যাল। ওকে, কারণ এই লোকগুলি বা এই বড় বড় নেতাগুলি আপনাদের নেত্রী 111-এর যখন শিকার হয়েছিলেন, তখন তাদের ডেমোক্রেসি প্র্যাকটিস কিন্তু আমরা দেখেছিলাম। সুতরাং একটু ষড়যন্ত্রের আভাস। না না না, এটারই আমি উত্তর দিচ্ছি। আপনার কথাটা ঠিকই আছে যে ইফ সামবডি স্পিক সামথিং পাবলিকলি against his party, sometimes it's creating an embarrassing. Exactly. ওকে, কিন্তু আমরা কেন এই কাজটা করেছি? আমরা এই কাজটা করেছি হলো যে সরকারের কতগুলো বিষয় সীমাবদ্ধতা রয়েছে। যেমন সুরঞ্জিত বাবু যখন সৈয়দ আশরাফ সাহেবকে জিজ্ঞাসা করলেন যে এই বিষয়টা কেন হলো, তো উনি যদি স্বপ্রণোদিতভাবে এই কথাটা বলতেন সৈয়দ আশরাফ সাহেব, তার মানুষের মধ্যে এটার একটা আকাঙ্ক্ষার সৃষ্টি হতো না। তো সুরঞ্জিত বাবু পাবলিকের যে কথাগুলো, জনগণের যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন হতে পারে, সেই বিষয়গুলো সংসদের সামনে করলেন, এবং উনি যখন পাবলিকলি এই কথাটার উত্তর দিলেন, তখন এটা জনগণের কাছে গ্রহণযোগ্য হলো। সিমিলারলি আবুল হোসেন সাহেবকে যখন তোফায়েল আহমেদ জিজ্ঞাসা করলেন যোগাযোগ ব্যবস্থা কিন্তু ভালো না, তখন তিনি বললেন যে মাননীয় মন্ত্রী আপনি দেখুন যে গত অর্থ বছরে আমি এই বাবদ এত টাকা পেয়েছি, এখন এই এত টাকা আমি কোথায় কোথায় খরচ করেছি, মাত্র 500 টাকা 600 টাকা করেছি। অর্থাৎ যে প্রশ্নগুলো করেছে সেই প্রশ্নগুলো আবার পাবলিকলি উত্তর দেওয়ার জন্য একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করেছে দলের সিনিয়র নেতৃবৃন্দ। একটা জিনিস মাইন্ড করতে হবে যে আমাদের দলের যে সমস্ত নেতা আছেন, সেই সুরঞ্জিত বাবু বলেন, তোফায়েল বলেন, তারা কিন্তু গণতান্ত্রিক আন্দোলনের দীর্ঘদিনের পোড় খাওয়া। দে নোজ, তারা খুব ভালো করে জানে যে দলটায় কোনটা দল বিব্রত হবে আর কোনটা দল ভালো করবে। তারা যা কিছু করতেছেন সেটা হলো এই দলের ভাবমূর্তি, গণতান্ত্রিক পরিবেশকে আরও সুসংহত করার জন্য তারা এই কাজগুলো করেছেন। এখন আমি যেই জিনিসটা আসি সেটা হলো 111 আপনার সবচেয়ে টপ প্রশ্ন, এটা সবাই সব জায়গাতে করে এবং কেউ এটার উত্তর দেয় না সাধারণত। সেটা হলো 111-এর সময় যে বিশাল নির্যাতন হলো, যে যা কিছু অন্যায় হলো, অবিচার হলো, মানুষকে নির্যাতন করলো, আমরা সরকার এসে এই বিচারটা কেন করতে পারছি না? দিস ইজ ইউর বেসিক যাকে বলে কোশ্চেন, যেটা অনেকে বলে পারছেন না করছেন, হ্যাঁ করছেন না বা পারছেন না। এখন আমি বলবো যে শুধু আওয়ামী লীগ নয়, শুধু বিএনপি নয়, কোনো সরকারি ক্ষমতায় আসলে অন্তত এই বিষয় বিচার করতে পারতেন না। কেন পারতেন না? কারণ হলো যখন একটা বিচার করতে হয় কোর্টে, আপনার যখন একটা মামলা আমলে নিতে হয়, কগনিশন নিতে হয়, তার জন্য একটা এভিডেন্স দরকার হয়। সেই এভিডেন্সটা শুড বি ইন রিটেন এভিডেন্স, আদারওয়াইজ এটা আইনগত হিসাবে এর কোনো ভিত্তি নেই। এখন
হঠাৎ করে দেখা গেল গভীর রাত্রিতে এসে একজন রাজনৈতিক নেতাকে চোখ বন্ধ করে সাদা পুলিশে সাদা পোশাকের কেউ ধরে নিয়ে গেছে, এবং আমরা জানতেছি যে তাকে নির্যাতন করে, সেটা সত্য। কিন্তু তিনি বা কেউ, আমরা এর বিরুদ্ধে কোন ব্যক্তিটি, কোন সংস্থা, কে এই কাজটি করলো, এইটার কোনো আদালতে প্রমাণ করার মতো কোনো তথ্য এবং উপাত্ত কারো হাতে নেই। ফলে এটা যদি বিএনপিও ক্ষমতা আসতো এই কাজটা কোনোদিন করতে পারতো না। এবং আরেকটা জিনিস আমি আপনাকে বলি, যেটা হলো তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে বিষয়টি আছে, অর্থাৎ আমরা যে জিনিসটা বলতেছি যে একটা হলো রায় আর একটা হলো অবজারভেশন। এখন মাননীয় বিরোধী দলের নেত্রীর বাড়ি নিয়ে আপনারা যখন কন্ট্রাডিকশন শুরু হলো, আপনারা কোর্টে গেলেন এবং আপনার আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন, এজন্য আমরা কৃতজ্ঞ। একইভাবে এই তত্ত্বাবধায়কের বিষয়টি নিয়ে আপনারা তো কোর্টে একটা রিভিউ পিটিশন করতে পারতেন, বা এখনও পারেন। কেন সেই জিনিসটা না করে আপনারা, আইন আছে, আদালত আছে, আপনারা রিভিউ করতে পারতেন যে আমরা সুনির্দিষ্ট দিক নির্দেশনা চাই, এই ব্যাপারে কি বক্তব্য, কি আমরা এই বক্তব্যটা বুঝি না, অনেক জায়গায় অস্পষ্টতা আছে। এবং আপনারা যে খায়রুল হক সাহেবকে দায়ী করতেছেন, আমরা এটা করি না বিকজ আদালতের উপর দিয়ে আমাদের আস্থা অনেকখানি কমে গিয়েছে। আচ্ছা, এখন খায়রুল হক সাহেব নাই, নতুন বিচারপতি এসে এইটার পলিটিসাইজ, কিন্তু সব জায়গার উপরে আস্থা কমে গেলে আদালতের উপরে দেশ আপনার দেশ চালাবেন কি করে? ইলেকশন কমিশনের উপরে আস্থা নেই, সরকারের উপরে আস্থা নেই, তাহলে চলবে কি করে? হ্যাঁ, চলছে না তো বিকজ আদালতের উপরে তো আসলেই নেই। ডক্টর ইউনূস সাহেবের ঘটনা, আদালতের যে অবস্থান এবং এই রায়তে যে অবস্থান দেখা যাচ্ছে, আমাদের তো আসলে যেখানে অ্যাটর্নি জেনারেল বের হয়ে নোবেল নিয়ে কথা বলে, অ্যাটর্নি জেনারেল বের হয়ে মামলা হেরে এত খুশি, যুগান্তকারী ডিসিশন, সেখানে আসলেই তো নেই। এবং এই দায়িত্ব তো সরকারই নিতে হবে বিকজ পলিটিসাইজ তো করা হচ্ছে। এটা তো আমি বলতে চাচ্ছি যে এটা নেই তো, এবং যার কারণেই তো আজকে এই অবস্থাটা দাঁড়িয়েছে যে আমাদের কোনো প্ল্যাটফর্ম নেই যেখানে দাঁড়িয়ে আমরা কথা বলবো যে আমাদের এটা দরকার। আর আপনি যে কথাটা বলছিলেন সেই কথাটা হলো, সরি আমি মিস করে গিয়েছি বিকজ আপনি প্রলং, আমি যেটা বলছিলাম যে রিভিউ করার জন্য, রিভিউ না, এর আগে একটা কি বলেছিলেন, রিভিউ যেটা বলেছিলাম যে আপনার যে 111 এর সময় যে নির্যাতন হয়েছে, যেটা কোনো তথ্য প্রমাণ, আমার কথা হলো মামলা তো হতে পারে, তথ্য প্রমাণ অটোমেটিক বের হয়ে যাবে না। তথ্য মামলা কগনিজে, আপনি ইজ লয়ার, হাউ ইট ইজ পসিবল? আমি বুঝাই, আপনি এক কাজ করেন না, আপনি একটা ফার্স্ট ইনস্ট্যান্স করেন। আপনাদের যদি হয় জনাব তারেক জিয়া সাহেবের মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়েছে পিটিয়ে, এবং কোকো সাহেবকেও প্রচন্ডভাবে পিটিয়ে তাকে তছনছ করে দিয়েছে, একটা মামলা করেন না। আমি একটা কথা বলি, আমি সেটা বিএনপি করবে যদি বিএনপি ভালো মনে করে। আমি আওয়ামী লীগের ব্যাপারে কথা বলছি যে আওয়ামী লীগের মুখ থেকে যখন 111 এর কথা শুনি তখন জিনিসটা কেন বিব্রত, এমবারেসিং মনে হয়। সেক্ষেত্রে একটা কথা আছে যে মামলা করলে মামলা গ্রহণ করা, আবার কোর্ট গ্রহণ করবে কিনা। এক্স্যাক্টলি, আপনি মামলা করা হলো না, এতগুলি সিনিয়র নেতাদের উপরে অত্যাচার করা হলো, বা সবচেয়ে আমার কাছে হাসি লাগে যখন সাজেদা চৌধুরী সাহেব কান্না কথায় বলে যে আমার প্রধানমন্ত্রীকে মেরে ফেলার ষড়যন্ত্র করে, সেই মামলাটা করুন। যে বিষ পান কারা কারা খাওয়া দিয়েছিল, জেলার কে ছিল, ওখানে কিছু আমরা দেখতে চাই। আপনি দেখেন এইটার একটা ব্যাপার হলো যে দেখেন শেয়ার মার্কেট নিয়ে, because you know why, because আওয়ামী লীগ is the beneficiary of 111, not like that, এই জন্য কোনো মামলা হচ্ছে না, শুধু সবাই শুনছে। আপনার আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে দলের সিনিয়র নেতৃবৃন্দ, এবং আপনি জানেন যে মহিউদ্দিন খান আলমগীর, হি ওয়াজ সো এমব্রাসড, যে সে দেখেন দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে প্রত্যেকটা সো ভোকাল, প্রত্যেকটা ব্যাপারে কিন্তু হ্যাঁ এখন বল। কিন্তু ঘটনা হলো যে তিনি একজন শিক্ষিত মানুষ হিসেবে দেখেছেন যে আমি এই মুহূর্তে এইটার বিরুদ্ধে করার মতো যে তথ্য এবং উপাত্ত যে প্রমাণ কোর্ট আমার কাছে চাইবে সেটা আমার নেই। এই জন্য ইনভেস্টিগেশন তো পুলিশই করবে, সরকার করবে। বাংলাদেশের পুলিশ ইচ্ছা করলে আপনার সবকিছুই করতে পারে, অনেক কিছু বের করে নিয়ে আসতে পারে বাংলাদেশ। আপনার ঘটনা হলো যে যখন আপনি থানাতে একটা জিনিস যাবেন, আপনি তো এই ব্যাপারে আর কথা বলে কি হবে, জাতি দেখবে সবকিছু, জাতি দেখবে। আমরা চাচ্ছি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে, আমরা সরকার পক্ষে যে জিনিসটি চাচ্ছি সেটি হলো যে বিরোধী দলকে বাদ দিয়ে আমরা কোনো রাজনীতি করতে চাচ্ছি না, দিস ইজ ফ্যাক্ট। আমরা বিরোধী দলকে চাচ্ছি যে বিরোধী দল সংসদে আসুক, জনগণ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে, যে বিশ্বাস নিয়ে, ভালোবাসা নিয়ে তাদেরকে ভোট দিয়েছে, সেই ভোটের অধিকার আদায় করার জন্য তারা সংসদে জনগণের পক্ষে কথা বলুক, এবং সরকারের সাথে যে বিষয়গুলো তাদের মতদ্বৈততা আছে সেই বিষয়গুলো নিয়ে তারা সংসদে এসে সরকারের সঙ্গে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করুক। এখন আপনি দেখেন আওয়ামী লীগ, যে কারণে আওয়ামী লীগের একটা ব্যাপার হলো যে আওয়ামী লীগ সবসময় চক্রান্তকে ভয় পায়। সে আমাদের আওয়ামী লীগ জন্মের পর থেকে প্রথম আমরা সম্মিলিতভাবে 1954 সালে একটা যুক্ত ফ্রন্টে নির্বাচন করলাম। উইদিন 3 মাসের মধ্যে কিন্তু আমরা উই হ্যাভ লস্ট দ্য পাওয়ার। এর পরবর্তীতে দেখেন হ্যাঁ না, এখন আমরা 70-এর একই অবস্থা হয়েছি। 70-এর একই অবস্থা। আমরা আওয়ামী লীগ বারবার যে জিনিসটিকে ভয় পায় সেটা হলো গণ আন্দোলনকে আওয়ামী লীগ ভয় পায় না। আমি আপনাকে এখন দেখেন আজকে আপনাদের এই যে বিরোধী দল, সম্মিলিত বিরোধী দল, আপনি তাদের মধ্যে একজন অন্যতম নীতি নির্ধারক। আমি এই রাজনৈতিক ভবিষ্যৎটা কি হবে, আমি একটা সোজা বাংলায় আমি আপনাকে বলে দিতে পারি।